81 ফুট উচ্চতার বিশাল আকার রাম মূর্তি ভারতের অযোধ্যা বা অন্য কোনো হিন্দু অধ্যুষিত এলাকাতেও নয়। এই বিশালাকার মূর্তি নির্মাণের কাজ চলছিল খোদ বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়িতে, যেখানে খোদ ভারতেই এমন উচ্চতার রাম মূর্তির দেখা মেলা ভার। সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশে এমন একটি মূর্তি নির্মাণের পেছনে আসল উদ্দেশ্য কি? চোরের মায়ের বড় গলা প্রবাদটি একদম বাস্তব প্রমাণ হলো গাইবান্ধার এই হরিদাস। মুখে ধর্মের বুলি আওড়ে ভেতরে ভেতরে সে দেশকে জ্বালিয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্রে মেতেছিল। ভেবেছিল 81 ফুট উঁচু রাম মূর্তি বানানোর বিশাল আয়োজনের আড়ালে সে যা খুশি তাই করবে। তার ধারণা ছিল ইন্ডিয়ার রয়ের সাথে তলে তলে খাতির রাখলে দেশের কেউ তার টিকিটিও ছুঁতে পারবে না। কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না। র্যাবের জালে ধরা খাওয়ার পর এবার চলছে কড়া ডিম থেরাপি, আর তাতে বেরিয়ে আসছে হরিদাসের আসল চেহারা। কল্পনা করুন, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে আছে, প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে, আমরা বিদেশি শক্তির সাহায্য নিয়ে এই দেশের ভেতরে আলাদা একটি ভূখণ্ড তৈরি করব। শুনতে কি সিনেমার ডায়লগ মনে হচ্ছে? না, এটাই বাস্তব। এটা ঘটেছে আমাদের বাংলাদেশে, এবং এবার সেই ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হতে যাচ্ছে। দিকে বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করে গ্রেপ্তার চৈতালি চক্রবর্তী। বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করার ভয়ানক প্ল্যান ফাঁস। রংপুর গাইবান্ধাকে ভারতের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েই গ্রেপ্তার হয়েছেন মহিলা। বাংলাদেশে উত্তরাঞ্চলে গাইবান্ধায় যে রাম মূর্তি স্থাপনের উদ্যোগ এবং মাঝপথের যে কর্মকাণ্ড থামিয়ে দেওয়া হয়েছিল, সেই রাম মূর্তির নির্মাণ কাজের মূল যে উদ্যোক্তা, সেই উদ্যোক্তাকে গতরাতে অ্যারেস্ট করা হয়েছে। রাম মূর্তি স্থাপন যেন বাংলাদেশে হতে না পারে সেই ব্যবস্থা করছে বাংলাদেশ সরকার। ভারত বাংলাদেশের সম্পর্কের রাজনীতিতে ফের উত্তাপ ছড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নিউটাউনের এক আবাসন প্রকল্প উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে তিনি এমন এক মন্তব্য করেন যা ইতিমধ্যে দুই দেশের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। তার মানে শেখ হাসিনা অনেক আগেই জয় বাংলা হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। যাই হোক, তারপরে হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে হ্যাঁ, শেখ হাসিনা বাইসা আছে, সে বাংলাদেশে আসবে। শেখ হাসিনা বাংলাদেশে আসার সাথে সাথে এই যে পুলিশ প্রশাসন যত প্রোটোকল দিক, এই আইনি প্রক্রিয়ার অপেক্ষা বাংলাদেশের জনগণ করবে না। একবারে চামড়া ছিলে ওই যে পোল্ট্রি মুরগি দেখছেন না, পোল্ট্রি মুরগির মতো করে ফেলবে। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান ভারতের মধ্যে যে রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে সামাজিক প্রেক্ষাপটগুলো বিরাজ করছে, তারই আলোকে আপনাদের উপর গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে জানতে পারবেন ভারতের মধ্যে সকল প্রেক্ষাপট বিষয়গুলো নিয়ে। তাই বলছি প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। 81 ফুট উচ্চতার বিশাল আকার রাম মূর্তি ভারতের অযোধ্যা বা অন্য কোনো হিন্দু অধ্যুষিত এলাকাতেও নয়। এই বিশালাকার মূর্তি নির্মাণের কাজ চলছিল খোদ বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়িতে, যেখানে খোদ ভারতেই এমন উচ্চতার রাম মূর্তির দেখা মেলা ভার। সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশে এমন একটি মূর্তি নির্মাণের পেছনে আসল উদ্দেশ্য কি? এটা কি নিছকই কোনো ধর্মীয় ভক্তি, নাকি এর আড়ালে লুকিয়ে ছিল দুই দেশের মধ্যে একটি বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর গভীর কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র? দর্শক, আজ আপনাদের সামনে উন্মোচন করব এমন এক বহুরূপী প্রতারকের গা শিউরে ওঠা গল্প, যার ভণ্ডামি হার মানাবে সিনেমার রোমাঞ্চকর কোনো কাহিনীকেও। কখনো সে কট্টর হিন্দু হরিদাস চন্দ্র তরণী দাস, আবার কখনো বা ধর্ম বদলে হয়ে যায় পাক্কা মুসলমান তৌহিদ ইসলাম। কখনো সে সাধারণ এক এসি মেকানিক, আবার কখনো খোদ প্রধানমন্ত্রীর পরিবারের ভিআইপি প্রোটোকল অফিসার। কিভাবে এক সামান্য এসি মেকানিক কোটি কোটি টাকার মালিক হলো, কিভাবে সে প্রশাসন, রাজনীতিবিদ আর সাধারণ মানুষকে বোকা বানিয়ে গড়ে তুলল প্রতারণার এক বিশাল সাম্রাজ্য। আর কেনই বা সে হঠাৎ করে গাইবান্ধায় এই বিশাল রামমূর্তি বানাতে গেল? সব রহস্যের জট খুলবে আজকের এই ভিডিওতে, তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গল্পের শুরুটা হয় আজ থেকে বেশ কয়েক বছর আগে। গাইবান্ধার পলাশবাড়ির এক সাধারণ কিশোর হরিদাস চন্দ্র তরণী দাস 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় হঠাৎ করেই সে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পাড়ি জমায় পার্শ্ববর্তী দেশ ভারতে। সেখানে আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়ে অত্যন্ত সুকৌশলে এতিমখানার ভুয়া সার্টিফিকেট জোগাড় করে। এরপর পড়াশোনা শেষ করে সে ইলেকট্রনিক্স এবং এসি মেরামতির উপর বিশেষ প্রশিক্ষণ নেয়। অনেকের মতে এই ভারতেই সে প্রতারণা এবং মগজ ধোলাইয়ের বিশেষ পাঠ পেয়েছিল, যার বাস্তব প্রয়োগ সে করেছে বাংলাদেশে ফিরে। 2010 সালে ভারত থেকে ফিরে আসে হরিদাস। এরপর রাজধানীর উত্তরায় শুরু করে পুরনো এসি কেনা বেচা এবং মেকানিকের কাজ। কিন্তু সাধারণ মেকানিকের জীবনে তার মন ভরেনি। তার মাথায় ঘুরপাক খাচ্ছিল শর্টকাটে কোটিপতি হওয়ার নেশা। শুরু হয় তার বহুরূপী জীবনের আসল খেলা। 2018 সালে সে এক সবজি বিক্রেতার মেয়েকে বিয়ে করে এবং 2019 সালে হঠাৎ করেই ধর্ম পরিবর্তন করে। হিন্দু হরিদাস চন্দ্র রাতারাতি বনে যায় মুসলমান তৌহিদ ইসলাম। এই ধর্মান্তর কোনো আধ্যাত্মিক বিশ্বাস থেকে ছিল না, এটি ছিল তার প্রতারণার জাল বিস্তারের প্রথম ধাপ। মুসলিম নাম ধারণ করার পর সে নিজেকে পরিচয় দিতে শুরু করে তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের একজন প্রভাবশালী প্রোটোকল অফিসার হিসেবে। সাধারণ মানুষকে বোকা বানাতে সে দামি গাড়ি হাঁকিয়ে চলত, পরত অত্যন্ত চকচকে ও দামি পোশাক। মানুষকে বিশ্বাস করানোর জন্য
জন্য সে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে নিজের ছবি এডিট করে বানাতো। এমনকি প্রভাবশালী ব্যক্তি, মন্ত্রী বা নেতাদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে তা প্রমাণ করতে সে নিজের ফোনে ভুয়া কল রেকর্ড করে রাখতো এবং মানুষের সামনে সেই রেকর্ড বাজিয়ে শোনাতো। তার এই ভিআইপি প্রতারণার ফাঁদে পা দেয় স্থানীয় অসংখ্য রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং চাকরি প্রত্যাশী মানুষ। সরকারি চাকরিতে নিয়োগ, বদলি, প্রমোশন এবং বড় বড় সরকারি কাজের টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে সে এক একজনের কাছ থেকে হাতিয়ে নিতে থাকে লাখ লাখ টাকা। 2014 সাল থেকেই মূলত সে এই প্রতারণা করে আসছিল। র্যাবের তথ্য মতে এই ভুয়া পরিচয় ব্যবহার করে সে শতাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে। প্রতারণার এই কাঁচা টাকা হালাল করার জন্য হরিদাস ওরফে তৌহিদ ইসলাম শুরু করে আরেক কুটচাল। শ্বশুরের পরিচয়ে সে ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকায় প্রায় 1 বিঘা জমি কেনে। সেখানে 2019 সাল থেকে শুরু করে প্যারিস সুইমিং পুল এন্টারটেইনমেন্ট পার্ক নামের এক বিশাল রিসোর্টের কাজ। 2020 সালের মধ্যে প্রায় 3 কোটি টাকা ব্যয় করে সে এই রিসোর্ট দাঁড় করায় এবং 2021 সালে তা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়। মজার ব্যাপার হলো, এই রিসোর্ট নির্মাণের জন্য যারা তাকে লাখ লাখ টাকা ধার বা বিনিয়োগ হিসেবে দিয়েছিল তাদের কাউকে সে কোনো বৈধ লেনদেনের রসিদ দেয়নি। কিন্তু এত কিছুর পরও হরিদাসের উচ্চাকাঙ্ক্ষা থামেনি। সে বুঝতে পেরেছিল শুধু ভিআইপি পরিচয় দিয়ে বেশি দিন টিকে থাকা যাবে না, তাই সে আবার ফিরে যায় নিজের শেকড়ে। তবে এবার আরও ভয়ঙ্কর রূপ নিয়ে সে পুনরায় তার হিন্দু পরিচয় ফিরে আসে এবং গাইবান্ধার পলাশবাড়িতে নিজের বাড়িতে শুরু করে 81 ফুট উচ্চতার এক বিশাল রাম মূর্তি নির্মাণের কাজ। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারবেন এই মূর্তি নির্মাণের পেছনে আসল রহস্য। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এখানে হঠাৎ করে কোনো পূর্বা অনুমতি বা যৌক্তিক কারণ ছাড়াই 81 ফুট উচ্চতার একটি রাম মূর্তি নির্মাণ করাটা স্পষ্টতই একটি উস্কানিমূলক কাজ। যেখানে খোদ ভারতেই এমন বিশাল আকার মূর্তি নিয়ে নানা বিতর্ক রয়েছে, সেখানে বাংলাদেশের মতো একটি দেশে এমন কাজ মানেই সাধারণ মুসলিমদের আবেগ ও অনুভূতিতে আঘাত হানা। বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ ধর্মীয় কাজ ছিল না, এটি ছিল ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হরিদাসের একটি সুদূর প্রসারী ষড়যন্ত্র। সে চেয়েছিল এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে দেশে একটি বড় ধরনের হিন্দু মুসলিম দাঙ্গা বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা ঘটাতে, যার ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। একই সাথে এই মূর্তি নির্মাণের নামে সে একটি সংঘবদ্ধ হুন্ডি চক্র পরিচালনা করছিল। ভগবান রামের মন্দির উন্নয়নে দান ও সহায়তা করুন লেখা ব্যানার টাঙ্গিয়ে সে দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে কোটি কোটি টাকা সংগ্রহ করছিল। অবশেষে এই বহুরূপী মাস্টার মাইন্ডের শেষ রক্ষা হয়নি। ভিআইপি পরিচয় প্রতারণার দায়ে 2022 সালের নভেম্বরে র্যাবের হাতে একবার গ্রেফতার হয়েছিল হরিদাস এবং তার এক সহযোগী, কিন্তু সেবার জামিনে বেরিয়ে এসে সে আবারও শুরু করে তার পুরনো ধান্দা। তবে এবার আর পার পায়নি। সাম্প্রতিক সময়ে তার এই বিশাল রামমূর্তি নির্মাণ এবং এর আড়ালে বিপুল পরিমাণ অর্থের অবৈধ লেনদেনের বিষয়টি প্রশাসনের নজরে আসে। পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডি দীর্ঘ অনুসন্ধান শেষে তার বিরুদ্ধে মানি লন্ডারিং বা অর্থ পাচারের অকাট্য প্রমাণ পায়। গত 12 জুলাই রবিবার গভীর রাতে সিআইডির অর্গানাইজ ক্রাইম ইউনিট ঢাকার উত্তরা পশ্চিম থানায় হরিদাসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করে। এরপর পলাশবাড়ি থানা পুলিশের সহায়তায় গভীর রাতে সেই রামমূর্তির মন্দির এলাকা থেকেই গ্রেফতার করা হয় এই প্রতারক হরিদাসকে। সিআইডি তদন্তে বেরিয়ে এসেছে চোখ কপালে তোলার মতো সব তথ্য। 2020 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 30 জুন পর্যন্ত হরিদাস এবং তার সহযোগীরা মিলে একটি বিশাল হুন্ডি চক্র পরিচালনা করছিল। সিআইডি জানতে পেরেছে হরিদাসের নামে থাকা 5টি ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ, নগদ ও রকেটের মতো 4টি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টে সন্দেহজনক উৎস থেকে মোট 9,35,32,451 টাকা জমা হয়েছে, অথচ তার কোনো বৈধ আয়ের উৎসই ছিল না। এসি মেকানিক বা সবজি বিক্রেতা জামাইয়ের অ্যাকাউন্টে এত টাকা কোথা থেকে এলো? সিআইডির মতে এই বিপুল পরিমাণ অর্থ হুন্ডি কার্যক্রম এবং অবৈধ প্রতারণার মাধ্যমেই অর্জিত। এই অর্থ দিয়ে সে নিজের এবং অন্যের নামে বিপুল স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তুলেছে। একজন মানুষ কতটা ধূর্ত হলে নিজের স্বার্থের জন্য ধর্মকে এভাবে ব্যবহার করতে পারে? কখনো হিন্দু কখনো মুসলিম সেজে সে শুধু মানুষের বিশ্বাস নিয়ে খেলেননি, বরং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে এক চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে। বিদেশি ইন্ধনে দেশের মাটিতে অরাজকতা সৃষ্টির যে নীল নকশা সে এঁকেছিল, প্রশাসনের কঠোর হস্তক্ষেপে তা আজ ধূলিসাৎ হয়েছে। এখন সে শ্রীঘরে বসে তার কৃতকর্মের ফল ভোগ করছে। দর্শক, হরিদাসের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের সমাজে এখনো এমন অনেক বহুরূপী লুকিয়ে আছে যারা ধর্ম এবং ক্ষমতার নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে প্রতিনিয়ত ঠগিয়ে যাচ্ছে। ভিআইপি পরিচয় দিলেই অন্ধভাবে কাউকে বিশ্বাস করা বা টাকা লেনদেন করাটা কতটা বোকামি তা এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সেই সাথে ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে কেউ যাতে কোনো প্রকার উস্কানি বা দাঙ্গা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। হরিদাস চন্দ্র ওরফে তৌহিদ ইসলামের এই অভাবনীয় প্রতারণা এবং সাম্প্রদায়িক উস্কানির অপচেষ্টা নিয়ে আপনাদের কি মতামত? চোরের মায়ের বড় গলা প্রবাদটি একদম বাস্তব প্রমাণ হলো গাইবান্ধার এই হরিদাস। মুখে ধর্মের বুলি আওড়ে ভেতরে ভেতরে সে দেশকে জ্বালিয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্রে মেতেছিল। ভেবেছিল 81 ফুট উঁচু রামমূর্তি বানানোর বিশাল আয়োজনের আড়ালে সে যা খুশি তাই করবে। তার ধারণা ছিল ইন্ডিয়ার রয়ের সাথে তলে তলে খাতির রাখলে দেশের কেউ তার টিকিটিও ছুঁতে পারবে না। কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না। র্যাবের জালে ধরা খাওয়ার পর এবার চলছে কড়া ডিম থেরাপি। আর তাতে বেরিয়ে আসছে হরিদাসের আসল চেহারা। কিভাবে একজন সাধারণ এসি মেকার রাতারাতি কোটি টাকার মালিক হলো আর 9 কোটি টাকার ফান্ড দিয়ে দেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর ছক কষলো, সেই চাঞ্চল্যকর সত্যি এখন দিনের আলোর মতো পরিষ্কার। উত্তরের শান্ত জেলা গাইবান্ধা বরাবরই একটি ছিমছাম এলাকা হিসেবে পরিচিত। এখানকার পলাশবাড়ি উপজেলার মানুষজন যুগের পর যুগ ধরে নিজেদের ভিতরে দারুণ সম্প্রীতি বজায় রেখে আসছিল। কিন্তু এই শান্ত জনপদের আড়ালেই যে এত বড় এক ভয়ঙ্কর ফাঁদ পাতা হচ্ছিল তা এলাকার সহজ সরল মানুষ
মানুষগুলো ঘূর্ণাক্ষরেও টের পায়নি। এই পুরো চক্রান্তের মূল হোতা হরিদাস ছিল এই পলাশবাড়িরই এক ছাপোষা ঘরের সন্তান। এলাকায় তাকে সবাই একজন সাধারণ কৃষক হিসেবে চিনত। কৃষিকাজের পাশাপাশি সে টুকটাক এসি মেরামতের কাজ করে নিজের জীবিকা নির্বাহ করত। সবার চোখে সে ছিল একজন অতি সাধারণ মানুষ, কিন্তু এই সাদাসিধা চেহারার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর চতুর খেলোয়াড়, যে কিনা নিজের দেশকে বিক্রি করে দেওয়ার জন্য ভেতরে ভেতরে বিশাল এক জাল বুনছিল। তার এই অভিনব চালাকির শুরুটা কিন্তু আজকের নয়, অনেক বছর আগে থেকে সেই নোংরা খেলার প্রস্তুতি নিচ্ছিল। হরিদাসের অতীত ঘাটলে এমন সব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে যা শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। জানা যায় সে যখন ক্লাস 6-এ পড়তো ঠিক তখনই সে বাংলাদেশ ছেড়ে ভারতে পাড়ি জমায়। এত ছোট বয়সে তার ভারতে যাওয়ার পেছনের আসল কারণটা ছিল আরো বেশি ভয়ঙ্কর। সেখানে যাওয়ার পর মোদী প্রশাসনের গোপন কেন্দ্র সাউথ ব্লকে তার মগজ পুরোপুরি ধোলাই করা হয়। এমনকি সেখানে তাকে দিনের পর দিন বিশেষ গোয়েন্দা ট্রেনিং দেওয়া হয়। রয়ের গোপন এজেন্ট হিসেবে গড়ে তোলার জন্য সব রকম কৌশল শেখানো হয় তাকে। ট্রেনিং শেষে মোদী সরকারের ইশারায় সে পুনরায় বাংলাদেশে ফিরে আসে। তবে এবার সে ফিরে সম্পূর্ণ এক নতুন মিশন আর ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে। দেশে ফিরে হরিদাস শুরু করে তার আসল ভেলকিবাজি। রয়ের বিশ্বস্ত গুপ্তচর হিসেবে দেশের ভেতরে কাজ করার জন্য সে বেছে নেয় এক অভিনব পথ। নিজের হিন্দু ধর্মের পরিচয় পুরোপুরি লুকিয়ে হঠাৎ করেই সে তৌহিদ ইসলাম নাম রেখে বসে। ধর্মের লেবাস পাল্টে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব জায়গায় ঘাপটি মেরে ঢোকার এক নিখুঁত ছক কষে সে। তার প্রধান উদ্দেশ্য ছিল এই নতুন পরিচয়ের আড়ালে দেশের প্রশাসনকে ঘোল খাইয়ে নিজের গোপন কাজ হাসিল করা। তারেক সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সেই নিখুঁত ছদ্মবেশ নিয়েছিল। এরপর তৌহিদ ইসলাম নাম ধারণ করে সে সমাজের উচ্চ স্তরের মানুষদের সাথে মেলামেশা শুরু করে। নিজেকে একজন সাচ্চা দেশপ্রেমিক হিসেবে জাহির করে সে সবার বিশ্বাস অর্জন করার চেষ্টা করে, কিন্তু পাপ বাপকেও ছাড়ে না। তারেক সাহেবের কড়া নির্দেশে যখন দেশজুড়ে দুর্নীতিবাজ আর গুপ্তচরদের বিরুদ্ধে কড়া শুদ্ধি অভিযান শুরু করা হলো, তখন এই বহুরূপী আসল মুখোশ খসে পড়তে আর বেশি সময় লাগেনি। প্রশাসনের কড়া নজরদারিতে তার সব গুমর একে একে ফাঁস হতে শুরু করে। শুধু কি তাই, ছদ্মবেশের এই ভেলকিবাজির পাশাপাশি সে মেতেছিল টাকার পাহাড় গড়ার এক নোংরা খেলায়। হরিদাসের এই বিশাল সাম্রাজ্য আর ব্যাংক অ্যাকাউন্টের হিসেব মেলাতে গিয়ে খোদ সিআইডির তদন্তকারী কর্মকর্তাদেরই চোখ কপালে ওঠার জোগাড়। যে লোকটা একজন সামান্য এস্টিমেকার ছিল, তার নামে বেনামে থাকা 5টি আলাদা ব্যাংক অ্যাকাউন্টে বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে ঢুকেছে নগদ 9,35,00,000 টাকা। এই বিপুল পরিমাণ টাকার উৎস কি তা জানতে চাইলে প্রশাসনের কাছে সে রীতিমতো আমতা আমতা করে শুরু করে। এতগুলো টাকা কোথা থেকে এলো তার কোনো বৈধ কাগজের ছিটে ফোটাও সে দেখাতে পারেনি। একজন সাধারণ মানুষের অ্যাকাউন্টে হুট করে এত বিশাল অঙ্কের টাকা আসার বিষয়টি তদন্তকারীদের মনে গভীর সন্দেহের জন্ম দেয়। এরপর সিআইডি তার এই টাকার আসল উৎস খুঁজতে মাঠে নামে, আর তখনই বেরিয়ে আসে একটার পর একটা ভয়ঙ্কর সব সত্যি। সিআইডির জালে ধরা পড়ার পর তাকে যখন ঢাকার আদালতে তোলা হয়, তখন তার পক্ষের আইনজীবীরা রীতিমতো হাস্যকর সব যুক্তি দাঁড় করায়। তারা দাবি করে দেশের বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি নাকি গাইবান্ধায় রাম মন্দির বানানোর জন্য ও বিশাল অঙ্কের টাকা অনুদান হিসেবে দিয়েছেন। কিন্তু আদালতের কাঠগড়ায় এমন খোরা যুক্তি একদমই ধোপে টিকেনি। রিমান্ডের কঠিন নাকানি চুবানি খেয়ে একে একে বেরিয়ে এসেছে তার সব আসল রূপ। জানা গেছে পতিত স্বৈরাচার হাসিনা সরকারের বড় বড় নেতাদের সাথে তার নিয়মিত ওঠা বসা ছিল। বিশেষ করে শেখ সেলিমের নাম ভাঙিয়ে সে কোটি কোটি টাকার প্রতারণার জাল বিছিয়েছিল সারা দেশে। শেখ সেলিমের মতো নেতাদের ছায়াতলে থেকে সে নিজেকে ধরাছোঁয়ার বাইরে ভাবত। সে ভেবেছিল তার এই মাতব্বরি সারা জীবন চলবে আর কেউ তাকে ছুতে পারবে না। তার সব তেলেসমাতি আজ পুরোপুরি ধরাশয়ী। কিন্তু টাকার পাহাড় গড়ার পরে হরিদাসের নজর পড়ে সরকারি জমির উপর। সরকারি খাস জমির উপর 81 ফুট উঁচু বিশাল রামমূর্তি বানানোর নামে মূলত এক ভয়ঙ্কর নীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছিল সে। পলাশবাড়ির যে এলাকায় হিন্দু মুসলিম যুগের পর যুগ শান্তিতে বসবাস করে আসছিল, সেখানে সে একা হাতে অশান্তির বিষ বাষ্প ছড়িয়ে দেয়। মূলত মন্দির নির্মাণের নাম করে সে বিশাল এলাকা দখল করার পায়তারা শুরু করে। স্থানীয়দের তথ্য মতে সে ওই এলাকায় আসার পর থেকে সাধারণ মানুষের সাথে তার কথায় কথায় ঝগড়া লেগেই থাকতো। তার উগ্র আচরণ আর অহংকারী দাদাগিরিতে স্থানীয় হিন্দু মুসলিম সবাই চরম অতিষ্ঠ হয়ে উঠেছিল। এলাকার মানুষের মনে সারাক্ষণ একটা অজানা ভয় কাজ করত। তার এই মাতব্বরি আসলে এমনি এমনি ছিল না, এর পেছনে কাজ করছিল বিশাল এক রাজনৈতিক চক্রান্ত। হরিদাস চেয়েছিল এলাকার শান্তি নষ্ট করে এমন একটা পরিবেশ তৈরি করতে যাতে সবাই নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। এই বিশাল মূর্তির আড়ালে মূলত সংখ্যালঘু কাঠ খেলার নোংরা পায়তারা চলছিল। হরিদাসের মূল কাজ ছিল ওই 9 কোটি টাকার অবৈধ ফান্ড ব্যবহার করে সারা দেশে একটি ভয়ঙ্কর হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো। অর্থাৎ দাঙ্গা লাগিয়ে বহির্বিশ্বের কাছে তারেক সরকারকে একটি চরম ব্যর্থ রাষ্ট্র হিসাবে প্রমাণ করার গভীর চক্রান্ত ছিল এটি। আর এই ঘোলাপানিতে মাছ শিকার করে বিজেপি শক্তির সাহায্যে পতিত স্বৈরাচারকে আবার ক্ষমতার গদিতে বসানোর দিবাস্বপ্ন দেখেছিল তারা। শুধু তাই নয়, রংপুর বিভাগকে বাংলাদেশ থেকে চিরতরে আলাদা করে ফেলার এক ভয়ঙ্কর ফাঁদ পাতা হয়েছিল এই বিশাল প্রজেক্টের আড়ালে। মোদী প্রশাসনের ইশারায় সে চেয়েছিল উত্তরের এই শান্ত জেলাকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কেন্দ্রবিন্দু বানাতে। কিন্তু দেশের সচেতন মানুষ আর তারেক প্রশাসনের কড়া নজরদারির কারণে তাদের সেই ভয়ঙ্কর স্বপ্ন এখন পুরোপুরি শনির্দশায় পরিণত হয়েছে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত 12 জুলাই গাইবান্ধার পলাশবাড়ি থেকে এই মাস্টারমাইন্ড হরিদাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সিআইডি। এরপর তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তার জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। আর এই রিমান্ডেই তাকে কঠিনভাবে সাইজ করা হচ্ছে। র্যাবের কড়া জেরার মুখে তার সব দম্ভ আর খেল খতম হয়ে গেছে। যে লোকটা এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকার দম্ভ করত, সে এখন রিমান্ডের ঘেরা টোপে পড়ে হাউমাউ করে কাঁদছে। তার এই পতন প্রমাণ করে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ বেশি দিন পার পায় না। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে বিশাল এক চক্রান্তের মূল হোতাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। হরিদাসের এই পরিণতি দেখে এলাকার সাধারণ মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। গাইবান্ধার স্থানীয় ধর্মপ্রাণ মানুষ এবং মন্দির কমিটির বিচক্ষণতায় বিশাল এক রক্তক্ষয়ী দাঙ্গার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছে পুরো দেশ। আদতে পরিস্থিতি খারাপ হচ্ছে বুঝতে পেরেই মন্দির কমিটি ওই বিতর্কিত মূর্তি নির্মাণের কাজ দ্রুত স্থগিত করার ঘোষণা দেয়। এতেই হরিদাসের পুরো ছক লেজে গোবরে হয়ে যায়। তবে হরিদাস গ্রেপ্তার হলেও সংখ্যা কিন্তু এখনো পুরোপুরি কাটেনি। তার মতো আরো অসংখ্য চতুর খেলোয়াড় বা স্লিপার সেল ধর্মের লেবাসে দেশের আনাচে কানাচে এখনো লুকিয়ে থাকতে পারে। মোদী প্রশাসনের ইশারায় তারা হয়তো নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনছে রাতের অন্ধকারে। কিন্তু তারেক সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এখন এতটাই সক্রিয় যে
যে কোনো ষড়যন্ত্রকে তারা অঙ্কুরে বিনাশ করতে পুরোপুরি প্রস্তুত। দেশের সাধারণ মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সজাগ, তাই এই ধরনের দালালদের দাঁত ভাঙা জবাব দিতে আর কেউ কখনো পিছপা হবে না। হরিদাসের পরিণতি বলে দেয় দেশের সাথে গাদ্দারি করলে তার ফল কতটা ভয়াবহ হতে পারে। এই পুরো ঘটনাটি আমাদের সবার জন্য একটি বড় শিক্ষণীয় বিষয়। ধর্মের নামে ভণ্ডামি করে যারা ফায়দা লুটতে চায় তাদের দিন শেষ। হরিদাস ভেবেছিল সে খুব চালাক, কিন্তু আইনের হাত অনেক লম্বা। সে যতই ক্ষমতাশালী হোক না কেন, আর তাকে যতই বড় বড় গডফাদার পিছন থেকে সাহস দিক না কেন, শেষ পর্যন্ত তাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। তারেক রহমান যেভাবে এই ইস্যুটিকে গুরুত্বের সাথে নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছেন, তাতে করে দেশের সাধারণ মানুষের মনে একটা বিশাল আস্থার জায়গা তৈরি হয়েছে। এখন সবার একটাই প্রত্যাশা যে এই তদন্তের মাধ্যমে হরিদাসের পেছনে লুকিয়ে থাকা বাকি সব রাঘব বোয়ালদেরও খুব দ্রুত আইনের আওতায় আনা হবে, আর তাহলেই দেশ পুরোপুরি নিরাপদ হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছে আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।